আমার প্রিয় ছাত্রছাত্রী ও ইউটিউবের স্পোকেন ইংলিশ ক্লাসের দর্শক বৃন্দ, সবাইকে স্বাগত জানাই আজকের আমার বিশেষ একটি প্র্যাকটিক্যাল ক্লাসে। এটা প্র্যাকটিক্যাল ক্লাসটা এই জন্য যে সবসময় থিওরি বললে স্টুডেন্টরা বা যারা নিউ লার্নার আছে তারা কিন্তু বিষয়টা বুঝতে পারে না। তো আমি এখানে বিশেষ এক ধরনের সেন্টেন্স বোর্ডে লিখে রেখেছি। এই ধরনের বেশ কিছু সেন্টেন্স আমি দেখাবো একদম হাতে কলমে কিভাবে এটা বাংলা থেকে ইংলিশে এটা ট্রান্সলেট করতে হয় বা রূপান্তর করতে হয়। তো সবাই দেখো বোর্ডের দিকে। এখানে চ্যাপ্টারটার নাম দিয়েছি অসমাপ্ত ভার্বের ব্যবহার। অসমাপ্ত ভার্বের ব্যবহার অর্থাৎ বাংলাতে আমরা যখন কথা বলি তখন আমরা অনেক ক্ষেত্রে আমরা ক্রিয়াটাকে এমনভাবে বলি ক্রিয়াটা কমপ্লিট হয় না, শেষ হয় না। তো সেই ক্রিয়াগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে রূপান্তর করি, এভাবে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে বা সরল বাক্যের মধ্যে তিনটে পর্যন্ত ক্রিয়া, মানে 1 2 3 তিনটে ক্রিয়া সহজে কিন্তু একটা বাক্যের মধ্যে দেওয়া যায়। তাতে সুবিধা হচ্ছে যে তাতে সেন্টেন্সের গুণগত মান বৃদ্ধি পায়। তো আসি এবার এখানে তাহলে কিভাবে এটাকে করতে হয়। যেমন এখানে প্রথমে একটি সেন্টেন্স লেখা আছে, সিরিয়াল দেখে মা এখন ক্লান্ত। এটা একটা মজার সেন্টেন্স যে সিরিয়াল দেখে মিন্স টিভি সিরিয়াল দেখে মা এখন ক্লান্ত। তো টিভি সিরিয়াল দেখে মা এখন ক্লান্ত, এই ধরনের সেন্টেন্সে করতে গেলে কি মাথায় রাখতে হয়। এটা সরল বাক্য ঠিকই, সিম্পল সেন্টেন্স, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো এই সেন্টেন্সের মধ্যে দুটো ক্রিয়া আছে। সিরিয়াল দেখে মা এখন ক্লান্ত অর্থাৎ মা হয় এখন ক্লান্ত। এই ধরনের সাধারণ সেন্টেন্সে আমরা হয় কথাটা বাংলাতে ব্যবহার করি না, এখানে একটা অদৃশ্য হয় আছে। তাহলে সিরিয়াল দেখে, তাহলে দেখে একটা ক্রিয়া, মা হয় এখন ক্লান্ত, এখানে একটা অদৃশ্য হয় শব্দ আছে বা ক্রিয়া আছে। এখন এখানে এই দেখে ক্রিয়াটা দেখা, সি মানে দেখা, এই দেখা থেকে দেখে তৈরি হয়েছে, মানে এই ধরনের কথা আমরা প্রায় বলে থাকি। তাহলে এই ক্রিয়াটা কিন্তু শেষ হয়নি, এই ক্রিয়াটা শেষ হয়নি, এইটাকে বলছি আমি অসমাপ্ত ক্রিয়া। তার মানে অসমাপ্ত ক্রিয়া, এই অসমাপ্ত ক্রিয়া বাক্যের অর্থ একা প্রকাশ করতে পারে না, তার সাথে অন্য আরেকটি সমাপ্ত ক্রিয়া বা কমপ্লিট ভার্বের সাহায্য নিতে হয়। কিন্তু এটাকে ইংরেজিতে রূপান্তর করা একদম সহজ। আমরা অহরহ এই ধরনের সেন্টেন্স আমরা বাংলাতেও বলে থাকি, ইংরেজিতেও বলে থাকি। একটু মন দিয়ে দেখো যে এটা কি করবেও, যে ধরো এখানে দেখে, দেখা অসমাপ্ত ক্রিয়া, যদি দেখি আমি যে ক্রিয়ার সাথে একার দেওয়া আছে, ক্রিয়ার সাথে একার, মানে দেখে, খেয়ে, হেঁটে, বুঝে, পড়ে, দৌড়িয়ে যদি এরকম থাকে, তাহলে বুঝতে হবে সেই বাক্যটি ওই ক্রিয়াটা দিয়েই শুরু হবে, সেই বাক্যটি ওই অসমাপ্ত ক্রিয়াটা দিয়েই শুরু হবে। তাহলে এখানে অসমাপ্ত ক্রিয়াটা দিই, এটা যেহেতু দেখেটা অসমাপ্ত ক্রিয়া, যেমন দেখে, খেলে, পড়ে, বুঝে এগুলো অসমাপ্ত ক্রিয়া, তাহলে শুরু করতে হবে, সেটা দিয়ে শুরু করি। তাহলে দেখে, তাহলে সিইং, সি মানে দেখা, সির সাথে আইএনজি যোগ হবে, সিইং, তাহলে দেখে হলো সিইং। এবার কি সিইং, মানে সি যেহেতু একটি ভার্ব, এর অবজেক্ট আছে, আমি একটু ব্ল্যাক পেন দিয়ে লিখি, বুঝতে সুবিধা হবে। যে সিরিয়াল দেখে মা এখন ক্লান্ত, মানে মা হয় এখন ক্লান্ত, তাহলে সিইং দেখে। এবার প্রতিটা ভার্বের অবজেক্ট থাকে, কি দেখে, তাহলে সিরিয়াল, সিরিয়াল মিন্স টিভি সিরিয়াল, তো সেটাকে উল্লেখ করলে একটু শুনতে ভালো লাগবে, টিভি সিরিয়াল। তাহলে কি দাঁড়ালো, সিইং টিভি সিরিয়াল, এটা কি হলো, সিরিয়াল দেখে। তারপরে মূল সেন্টেন্সে যাব, মা হয় এখন ক্লান্ত, তাহলে মাদার, মাদার হয় ইজ ক্লান্ত, টায়ার্ড। টায়ার্ড শব্দটি কিন্তু, টায়ার্ড শব্দটা ক্রিয়া হলো, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন বললাম হি ইজ গুড, সে হয় ভালো, তাহলে ভালো, গুড যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে টায়ার্ড অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ শব্দটি কিন্তু এটা ভার্ব থেকে এসেছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কিভাবে এটা করতে হয়। আরো দুই একটা দেখতে থাকো। পরেরটা লেখা আছে, আমার বাড়িতে এসে তুমি কি ঝগড়া করছো, আমার বাড়িতে এসে তুমি কি ঝগড়া করছো। আমরা মাঝে মধ্যে রেগে টেগে গিয়ে অনেকে এরকম কথা বলে থাকি, তো সেটাকে কি করে ইংরেজি করব। এখানেও ভালো করে লক্ষ্য করো, আমার বাড়িতে এসে, এই এসেটা কিন্তু অসমাপ্ত ক্রিয়া। তুমি কি ঝগড়া করছো, এটা হচ্ছে মূল বাক্য, তুমি কি ঝগড়া করছো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোয়েশ্চেন সেন্টেন্স। তুমি কি ঝগড়া করছো এটা মূল বাক্য, এটা পরে করব। আগে কি করব, যেটা অসমাপ্ত ক্রিয়া, এই যে এসে, আশা থেকে এসে, তাহলে আশা না বলে এসে বলছি, তাহলে এই যে একার রয়েছে, আমি যেটা বললাম যে অসমাপ্ত ক্রিয়ার সাথে একার থাকে, তাহলে এসে, তাহলে আশা যদি
কাম হয় তাহলে এসে কামিং। যেমন এখানে দেখা যদি সি হয় তাহলে দেখে সিইং, তাহলে কাম থেকে কামিং, তাহলে কামিং। এবার কামিং, কামিং এর সাথে কোন শব্দের সম্পর্ক? কামিং মানে এসে, কোথায় এসে? আমার বাড়িতে এসে, মানে আসার সাথে কিন্তু আমার বাড়ির সম্পর্ক। তাহলে কামিং টু মাই হাউস, কামিং টু মাই হাউস, আমার বাড়িতে এসে তুমি কি ঝগড়া করছো? দেখো সাধারণত তুমি কি ঝগড়া করছো, তুমি কেমন আছো, তুমি কি করছো, এই ধরনের ইন্টারগেটিভ সেন্টেন্সের ট্রান্সলেশন বা ইংরেজি তোমরা জানো। আমি শুধু মেইনলি এখানে দেখাচ্ছি যে মূল সেন্টেন্সের সাথে কিভাবে, মূল সেন্টেন্সের সাথে কিভাবে অসমাপ্ত ক্রিয়া এসে জুড়ে যায়। মূল সেন্টেন্সটা হচ্ছে তুমি কি ঝগড়া করছো, এটা মূল সেন্টেন্স। এবার তার সাথে আমার বাড়িতে এসে, এই অংশটি হচ্ছে অসমাপ্ত ক্রিয়ার অংশ। এই অসমাপ্ত ক্রিয়াকে কিভাবে ইংরেজিতে কনভার্ট করতে হয় সেটা দেখালাম। কামিং টু মাই হাউস, কামিং টু মাই হাউস, তুমি কি ঝগড়া করছো? তুমি কি ঝগড়া করছো ওই ক্রিয়াটার থেকে দেখো এটা এটা নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি কি ঝগড়া করছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে কি হবে? আর ইউ, আর ইউ, আর ঝগড়া করা ইংলিশ কি? কোয়ারেল। তাহলে কিউ ইউ এ আর ই ডাবল এল আই এন জি, এটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আর ইউ কোয়ারেলিং, তুমি কি ঝগড়া করছো, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা তোমরা জানো। তার সাথে আমি এই পার্টটাকে জুড়ে দিলাম। এবং একটা মজার ব্যাপার দেখো, আমার বাড়িতে এসে তুমি কি ঝগড়া করছো, এখানে আমার বাড়িতে এসে এই অংশটা কিন্তু আগে লিখেছি। ওখানে যেমন বলেছি টিভি সিরিয়াল দেখে, সেটা কিন্তু আগে লিখেছি। কেন? এর পিছনে একটা যুক্তিও আছে। যুক্তিটা কি? এখানে যে দুটো ক্রিয়া আছে, একটা হচ্ছে এসে আর একটা হচ্ছে ঝগড়া করা, দুটো ক্রিয়া। এর মধ্যে কোন কাজটা আগে হয়েছে? যে কাজটা আগে হবে এর মধ্যে আমার বাড়িতে মানে আসা বা এসে, এসে ক্রিয়াটা আগে তৈরি হয়েছে, আর ঝগড়া করা ক্রিয়াটা কিন্তু পরে। তাহলে যে ক্রিয়া আগে হবে সেই ক্রিয়ার সাথে কিন্তু আমি আইএনজি দেব, তার প্রেজেন্ট ফর্মের সাথে। অবশ্যই কামের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দেব, দিয়ে সেই পার্টটাকে কমপ্লিট করব। এবার বলতে পারো এই কামিং এর পরে টু মাই হাউস কেন এসেছে? কারণ এই টু মাই হাউসের সম্পর্ক কামের সাথে, এটা কখনো কিন্তু ঝগড়ার সাথে নয়। এটা হচ্ছে কারণ হচ্ছে এটা কামিং ভার্বের অবজেক্ট পার্টে আছে। এবার এটাকে আমরা লেখার পরে তারপরে মেন সেন্টেন্সটাকে লিখেছি। এটাকে কি বলা হয়? কি সেন্টেন্স? আমি উপরে লেখা আছে অসমাপ্ত ভার্বের ব্যবহার। এক্সাক্ট একে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করলে তার যখন বাংলা অর্থ একার পায় বা সপ্তমী বিভক্তি পায়, তখন আমরা তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলি। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এ ধরনের কোয়েশ্চেন কিন্তু অনায়াসে 9, 10, 11, 12 এর স্টুডেন্টদের পরীক্ষায় আসে। তাদেরকে দুটো করে ভার্বওয়ালা সেন্টেন্স দিয়ে দেওয়া হয়, দুটো বা তিনটে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে দেওয়া হয়, বা আলাদা ডিফারেন্ট সেন্টেন্স দিয়ে দেওয়া হয়। তাদেরকে যুক্ত করে এভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয়। এখানে যে কটা সেন্টেন্স লিখেছি সব কটা সিম্পল সেন্টেন্স। পরেরটা দেখো, রিনা ইউটিউব দেখে ইংরেজি শিখেছে। রিনা ইউটিউব দেখে ইংরেজি শিখেছে, সেন্টেন্সটাকে ভালো করে লক্ষ্য করো। দেখো, রিনা ইংরেজি শিখেছে, এটা মূল সেন্টেন্স। রিনা ইংরেজি শিখেছে, এটা মূল সেন্টেন্স, মানে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার এই মেন সিম্পল সেন্টেন্স, এই মেন সিম্পল সেন্টেন্সের সাথে ইউটিউব দেখে বা দেখে ইউটিউব, এই কথাটা কিন্তু এই যে দেখার সাথে দেখে, প্রত্যেক জায়গায় খেয়াল করো কিন্তু একার আছে। আর এই ধরনের কথা আমরা প্রায় বলি। তাহলে কি করবো? দেখে, তাহলে এখানে সি। এবার ইউটিউব মানে টিভি বা সিরিয়াল ইত্যাদিকে আমরা দেখা বলি না, সিরিয়াল দেখে। এখানে এখানে একটু কারেকশন করে দিই, এটা সিং না লিখে ওয়াচিং লিখলে ভালো লাগবে। সিং না লিখে ওয়াচিং, একটু কারেকশন করে দিই, WATCHING। কারণ আমরা টিভি, সিনেমা, সিরিয়াল ইত্যাদিকে আমরা সাধারণত ওয়াচ শব্দটা ইংরেজিতে ব্যবহার করি। তাহলে এখানেও তাই, যে ইউটিউবে ইউটিউব দেখে, তাহলে দেখা, তাহলে ওয়াচিং, WA, তাহলে ওয়াচিং। কি ওয়াচ করলো? রিনা কি ওয়াচ করেছে? সেটা হচ্ছে কি ইউটিউব। তাহলে ইউ মানে ইউটিউব ভিডিও, আমি সংক্ষেপে বলেছি। নরমালি আমরা যেভাবে কথা বলি আর কি, যে ওয়াচিং ইউটিউব। তো এবার কি মানে ইউটিউব দেখে রিনা ইংরেজি শিখেছে, তাহলে এটা যাবে পরে। রিনা
তাহলে রিনা এটা কোন টেন্স? শিখেছে, মানে শিখেছে মানে সেটা হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরকম দেখতে হয়। আমি বিভিন্ন টেন্স এখানে দিয়েছি যাতে করে তোমার টেন্সটাও বুঝতে অসুবিধা না হয়। যে রিনা টিভি দেখে, রিনা ইংরেজি শিখেছে, কেউ বলে এটা কোন টেন্স? তা তুমি শিখেছে মানে সেটা হয়ে গেছে, যে এই ধরনের সেন্টেন্স গুলো কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটাকে আমি ইংরেজি করব। তাহলে রিনা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব হ্যাভ হ্যাজ, রিনার পরে হ্যাজ, শিখেছে শেখা মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে লার্ন মানে শেখা, লার্ন থেকে লার্ন। এবার লার্ন কি লার্ন করেছে? ইংলিশ। ইংলিশ। এভাবে তোমরা সিম্পল সেন্টেন্স তৈরি করবে। কেন তৈরি করবে? তাতে তোমার ইংলিশের কোয়ালিটি বাড়বে, সেন্টেন্সের কোয়ালিটি বাড়বে। শুধু একটা করে ভার্ব দিয়ে দিয়ে হি গোজ টু স্কুল, উই প্লে ফুটবল, দে আর লার্নিং ইংলিশ, এই যে ছোট ছোট সেন্টেন্স বললে কেমন যেন একটু বাচ্চা বাচ্চা লাগে, ইংলিশের কোয়ালিটিটা ডেভেলপড হয় না। কাজে এগুলো একটা সেন্টেন্সের মধ্যে একাধিক ভার্ব ঢোকানোর চেষ্টা করতে হবে। এরপরে আমি আরো দেখাবো যে একটা এর সাথে আরো ভার্ব যুক্ত করা যায়, আরো অ্যামেজিং প্রসেস, আরো ভার্ব যুক্ত করা যায়, তখন দেখবে সেন্টেন্সগুলো তার যে কোয়ালিটি সেটা অনেকটা ভালো। এবার পরেরটা কি লেখা আছে? করোনায় চাকরি হারিয়ে সে এখন দৌড়ে দৌড়ে সবজি বিক্রি করে। এটা একদম রিয়েল পরিস্থিতি, এটা খুব প্যাথেটিক সেন্টেন্স। এটা আমারও লেখার সময় খুব খারাপ লাগছিল যে করোনায় মানে যে করোনা মহামারীতে চাকরি হারিয়ে সে দৌড়ে দৌড়ে সবজি বিক্রি করে। যাই যদি এরকম সেন্টেন্সকে আমাদের যদি ইংরেজি করতে হয় তাহলে সেটা কি করে করব? ভালো করে দেখো, করোনায় চাকরি হারিয়ে, প্রথমে দেখবে যে ইনকমপ্লিট ভার্ব বা অসমাপ্ত ভার্ব কোনটা? যে হারানো, হারিয়ে ফেলা মানে লস করা কিছু একটা, এটা আগে। তাহলে এই যে এটা হচ্ছে হারিয়ে সে এখন দূরে দূরে সবজি বিক্রি করে। দেখো বিক্রি করা এটা কিন্তু কমপ্লিট ভার্ব, এটা পরে যাবে, এটা মেন সেন্টেন্স, মানে সে সবজি বিক্রি করে এটা মেন সেন্টেন্স, এটা পরে ট্রান্সলেট করব। কিন্তু আগে যেটা ইনকমপ্লিট ভার্ব যার সাথে একার রয়েছে সেটা আগে করে নেব। তাহলে করোনায় চাকরি হারিয়ে, তাহলে বলেছে ভার্ব দিয়ে শুরু হবে, এই যে হারিয়েটা দিয়ে শুরু হবে যেমন সবগুলো হয়েছে। তাহলে কি দাঁড়ালো? এটাকে যদি আমি ইংরেজি করি, হারালে লস করা, সিম্পল ব্যাপার। তাহলে লসিং, কি লস করলো? প্রত্যেকটা ভার্ব, সে ভার্ব অসমাপ্ত হোক আর সমাপ্ত হোক, ভার্বের নিজস্ব গুণ অনুযায়ী প্রত্যেকটি ভার্ব তারপরে অবজেক্ট বা অ্যাডভার্ব প্রিপোজিশন সবই নিতে পারে। তাহলে লসিং কি লস করলো? তাহলে লসিং জব বা হিজ জব, শুনতে আরো ভালো লাগবে। লসিং হিজ জব, এরকম ঘটনা বহু ঘটেছে এই করোনা পরিস্থিতিতে, পৃথিবীর সব দেশেই ঘটেছে যে লসিং হিজ জব, সে এবার মেন সেন্টেন্সে সে এখন দৌড়ে দৌড়ে সবজি বিক্রি করে। তাহলে হি সেল করে, তাহলে হি সেলস। আচ্ছা, এবার এই যে সবজি বিক্রি করে তার মানে এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে এটা এখন তার বর্তমানের কাজ, বর্তমানের কোনো কাজকে যা চলছে মানে রেগুলার হয় যেটা, সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলি। তাহলে হি সেলস, কি সেলস করে? ভেজিটেবলস। ভেজিটেবলস বিক্রি করে। কোথায় বিক্রি করে? ডোর টু ডোর, দরজায় দরজায়, ডোর টু ডোর, দরজায় দরজায় ইংরেজি বা দরে দরে ইংরেজি হচ্ছে ডোর টু ডোর। তাহলে এটা আমি কি করেছি এখানটায়? প্রত্যেকটা সেন্টেন্স তোমরা ভালো করে খেয়াল করো, প্রতিটা সেন্টেন্সে যেটা অসমাপ্ত ক্রিয়া, সেই অসমাপ্ত ক্রিয়াটাকে আগে ইংরেজি করেছি, করার জন্য তার যে অসমাপ্ত ক্রিয়াটা প্রত্যেক জায়গায় দেখো কামিং বা ওয়াচিং, বা এখানেও ওয়াচিং দিয়েছি, বা এখানটা যেমন লসিং দিয়েছি, এগুলো সব আগে লিখতে হবে, লিখে ওই ভার্বের অবজেক্টটা পরে লিখতে হবে, তারপরে মেন সেন্টেন্সটা লিখতে হবে। কাজে এটা যদি প্র্যাকটিস করো একদম ভেরি ইজি টু ট্রান্সলেট দিস টাইপ অফ সেন্টেন্স, এটাকে এইভাবে করতে হবে। এবার যদি এই সেন্টেন্সটাকে যে যখন দেখলে যে মূল সেন্টেন্স কোনটা? ধরো ফার্স্ট যেটা আছে মাদার ইজ টায়ার্ড, এটা মূল সেন্টেন্স। এবার মূল সেন্টেন্সের সাথে কি হয়েছে? আগে এসে ওয়াচিং টিভি সিরিয়াল এটা এসে যুক্ত হয়েছে। যেমন এটা একটা অসমাপ্ত ভার্ব ওয়াচিং, এই ওয়াচিং যেমন অসমাপ্ত ভার্ব আগে যুক্ত হয়েছে, একইভাবে কিন্তু আমরা কোন মূল সেন্টেন্সের পরে গিয়েও ভার্বকে যুক্ত করতে পারি। আবার বলছি দেখো, এখানে যেমন ধরো এই লাস্টেরটা বলি যে হি সেলস ভেজিটেবলস,
ডোর টু ডোর, সে দৌড়ে দৌড়ে সবজি বিক্রি করে। এটা হচ্ছে মেন সিম্পল সেন্টেন্স। এই মেন সিম্পল সেন্টেন্সটার আমরা আগে বাড়িয়েছি। তাহলে এই সেন্টেন্স, এই মেন সিম্পল সেন্টেন্সটা কি পরে বাড়ানো যায়? হ্যাঁ, অবশ্যই বাড়ানো যায়, পরেও বাড়ানো যায়, কিন্তু পরে বাড়ানোর পদ্ধতিটা আলাদা, সেটাও সহজ। সেটা ওই সিম্পল, এই যেমন আইএনজি করেছে এরকম একটা পদ্ধতি, সিম্পল পদ্ধতি, যে পরের ভাবটা কিভাবে জোড়ে, যদি পরে ভাব দিই কিভাবে জুড়বে এবং বাংলা তার মানেটা কি হবে, এবার আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। কিন্তু এখানে খেয়াল রেখো যে যেন এই যে ধরো হি সেল করে, সে বিক্রি করে, আর যে লস করা মানে কাজ হারানো, এই দুটো কাজ যেন একই ব্যক্তির দ্বারা কমপ্লিট হয়। একই ব্যক্তি মানে সেল করার কাজটা হি করেছে আর চাকরি হারানোর কাজটাও হি করেছে, এটা যেন অন্য সাবজেক্ট না হয়। অন্য সাবজেক্ট হলে তার প্রসেসটা একটু আলাদা, সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি। তাহলে এবার আমি দেখাবো তোমাদের যে সেন্টেন্সে যদি সিম্পল সেন্টেন্সের পরে বৃদ্ধি পায় তাহলে কি হবে। তার মানে এই নয় যে আমি প্রিপোজিশন দেবো, বা তার মানে এই নয় কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স করবো, আমি কিন্তু সিম্পল সেন্টেন্সটাকে বড় করে দেখাবো। সেটা দেখো তোমরা তাহলে এর পরের পার্ট। এবার দেখো আমি মূল যে সিম্পল সেন্টেন্স, এই সেন্টেন্সটার শেষে বাড়িয়ে দিয়েছি, তার শেষ অংশ বেড়ে গেছে। দেখো একটা বুঝে নাও, বাংলা লেখা থেকে এখানে 3টি সেন্টেন্স লেখা আছে, সবই সিম্পল সেন্টেন্স। লেখা আছে অনেক শ্রমিক অন্য প্রদেশে কাজ করতে যায় বা অন্য দেশে কাজ করতে যায়। এখানে মূল বাক্যটা হচ্ছে অনেক শ্রমিক অন্য প্রদেশে যায়, এই জায়গাটা হচ্ছে মূল বাক্য। দেখো ভালো করে, এটা হচ্ছে মূল বাক্য, অনেক শ্রমিক অন্য প্রদেশে যায়। মানে এটা তো এটাকে ট্রান্সলেট করা যায়, এটা সিম্পল সেন্টেন্স, এর মধ্যে একটি ভার্ব আছে, কিন্তু এর সঙ্গে জুড়ে গেছে আরো একটি ভার্ব, এই যে কাজ করতে জুড়ে গেছে। তার মানে এটা কিন্তু পরে জুড়ে গেছে। এটা কি করে বুঝবে যে মূল সেন্টেন্সের পরে গেছে? এটা যখন দেখবে অসমাপ্ত ক্রিয়া, এই যে কাজ করা, ওয়ার্ক মানে কাজ করা, কিন্তু এখানে কিন্তু কাজ করে নয়, কাজ করতে। আগের গুলো ছিল সব কি দেখে, খেয়ে, শুয়ে, বসে, এরকম এই কাজ ছিল, কিন্তু এগুলো কিন্তু আর একার নেই, এটা তয় একার আছে। দেখো তয় একার তে, যখন তয় একার পড়বে ক্রিয়ার সাথে, এটাও অসমাপ্ত ক্রিয়া বা এটা ইনকমপ্লিট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব, কিন্তু বুঝতে হবে এটা মূল সেন্টেন্সের পরে যাবে, এটা কিন্তু আগে দেব না আমরা। তাহলে মূল সেন্টেন্সটি এবার কি, যেহেতু পরে আছে তার জন্য আমি আর এই অসমাপ্ত ক্রিয়াটাকে আগে লিখতে পারবো না। মূল যে সিম্পল সেন্টেন্সটি আছে, যেটা আমি আন্ডারলাইন করেছি, এটা লেখার পরে গিয়ে অসমাপ্ত ক্রিয়াটি যুক্ত হবে। তাহলে মূল যে সিম্পল সেন্টেন্স সেটাকে করে নি, অনেক শ্রমিক অন্য প্রদেশে যায়, এটা আগে ইংলিশ করতে হবে। তো যায় এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, তা সিম্পল প্রেজেন্ট টেন্স অনুযায়ী কি হবে, তাহলে মেনি লেবার্স, অনেক শ্রমিক, মেনি লেবার্স, প্লুরাল নাম্বার, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে গো যায় মানে গো, তাহলে গোর সাথে এস বাই এস হবে না, তাহলে গো, গোর পরে টু, কোথায় যায়, অন্য প্রদেশে, তাহলে আদার প্রদেশ, স্টেটস, স্টেটস হয় অথবা প্রভিন্সেসও হয়, গো টু আদার স্টেটস। তাহলে এটার মূল যে সেন্টেন্সটি, তার অনেক শ্রমিক অন্য প্রদেশে যায়, মেনি লেবার্স গো টু আদার স্টেটস, অন্য প্রদেশে যায়। কাজ করতে, দেখো লেখা আছে যে কাজ করতে, মানে আমি আগেই বলেছি তয়কার থাকলে ক্রিয়ার সাথে সেটা পরে যাবে, এবং এটা কি করে হবে, এই দেখো টু ওয়ার্ক, টু ওয়ার্ক। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের সিম্পল সেন্টেন্সের পরে ভার্ব দিতে হয় তাহলে তার সাথে টু দিতে হবে, পরের ভার্বে কিন্তু আইএনজি হবে না, আইএনজি কিন্তু প্রথম ভার্বের সাথে, প্রথম ভার্ব পরের ভার্ব মানে, আর একটু ভালো করে বুঝে নাও। এখানে দেখো এখানে দুটো ভার্ব আছে, কি, যাওয়া আর কাজ করা। তা আগে যাবে তারপরে কাজ করবে, আগে যাবে তারপরে কাজ করবে, তার মানে এই জন্য হচ্ছে কাজ করাটা পরের ভার্ব। যদি আমি বলতাম শ্রমিকরা ট্রেনে উঠে অন্য প্রদেশে কাজ করতে যায়, তাহলে দেখো 3টে ভার্ব আছে, তাহলে ট্রেনে উঠবে এটা আগে, এটা আইএনজি পাবে, আর অন্য প্রদেশে যায় এটা মাঝখানে ট্রান্সলেট হবে, আর কাজ করতে লাস্টে চলে যাবে, এভাবে সাজিয়ে নিতে হয়। তারপরে এখানে কি দেখলাম আমরা, যে যদি কোনো ক্রিয়ার অসমাপ্ত ক্রিয়া তয়কার দিলে অসমাপ্ত ক্রিয়া হয়, এই তয়কারটার মানেটা হচ্ছে ধরো কাজ করতে যায় মানে কাজের জন্য যায় বা কাজের উদ্দেশ্যে যায়,
আমরা জন্য বা উদ্দেশ্যে কিন্তু আমরা তয়ে একার ব্যবহার করি, বা যদি জন্য থাকেও তাও টু দেওয়া যাবে, উদ্দেশ্য হলেও এইভাবে টু ওয়ার্ক দেওয়া যাবে, কারণ টু এর অর্থ হচ্ছে এই। এবং এই টুটাকে কি বলে? এই টুটাকে বলা হয় যে ইনফিনিটিভ। এটাকে ইনফিনিটিভ বলে। যখন তিনটে সেন্টেন্স দিল বা বড় একটা কমপ্লেক্স সেন্টেন্স দিল, দিয়ে তোমাকে বললো যে এই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স করো, তখন যদি দেখি যে একটা ভার্বের অর্থ উদ্দেশ্য বা তে, তাহলে তাকে টু দিয়ে পরে যুক্ত হয়। এবার পরের সেন্টেন্স দেখো, শাকিল তার অসুস্থ বন্ধুকে কালকে দেখতে যাবে। তো ক্রিয়া দেখে যাবে, এটা হচ্ছে মেন ক্রিয়া, এটা দেখে বুঝতে পারছি ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্স। এবার এখান থেকে বাছাই করে আগে, শাকিল তার অসুস্থ বন্ধুকে কালকে দেখতে যাবে। দেখো দেখতে, তাহলে একই রকম প্রায় আগের সেন্টেন্সটার মতো, দেখতে, তাহলে এইটা হচ্ছে পরে চলে যাবে দেখতে। কেউ এটা অসমাপ্ত ক্রিয়া, তোমরা অসমাপ্ত ক্রিয়া বুঝতে পারছো তো? অসমাপ্ত ক্রিয়া মানে যে ক্রিয়া কমপ্লিট হয় না। যেমন আমি একটা ছোট করে উদাহরণ দিই, আমি তোকে দেখতে বলে আর কিছু বললাম না, তার মানে ক্রিয়াটা কি কমপ্লিট হলো? না, কমপ্লিট হয়নি। এবার যদি আমি বলি আমি তোকে দেখেছিলাম, দেখো দেখেছিলাম যখন বলছি তখন কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট, মানে ক্রিয়াটা কমপ্লিট। কিন্তু যদি বলি দেখতে বা দেখার জন্য, এরকম যদি বলে আমি ছেড়ে দিই, তাহলে কিন্তু সেন্টেন্সটি কমপ্লিট হয় না। তাই এই ধরনের দেখতে বা দেখে এদেরকে বলা হয় অসমাপ্ত ক্রিয়া। সেই এটা তয়কার দিয়ে অসমাপ্ত ক্রিয়া আমরা ইংরেজিতে রূপান্তর করছি। তাহলে এটা হচ্ছে এই দেখতে শব্দটা, এটা পরে চলে যাবে, মানে এই ক্রিয়াটা, তাহলে যাবেটা হচ্ছে মেন সেন্টেন্স, মেন সিম্পল সেন্টেন্স। শাকিল তার অসুস্থ বন্ধুকে শাকিল তার অসুস্থ বন্ধুকে কালকে দেখতে যাবে, অর্থাৎ তাহলে দেখতেটা পরে যাবে। শাকিল যাবে, তাহলে ফিউচার সিম্পল ফিউচার টেন্স, উইল গো টু, আচ্ছা, অর্থাৎ শাকিল যাবে। এবার কালকে টুমরো, দেখতে টু সি, আগের মতোই টু সি, কাকে দেখতে? তার অসুস্থ বন্ধুকে। তাহলে শাকিল উইল গো টু টুমরো, তাহলে শাকিল কালকে যাবে দেখতে টু সি, কাকে? অসুস্থ বন্ধুকে। তাহলে তার হিজ অসুস্থ, ইল দিতে পারো, ইল ফ্রেন্ড। এখানে এই যে টু, এটা হচ্ছে অসমাপ্ত ক্রিয়া। পরের সেন্টেন্স দেখো, মন্ত্রী হয়ে তিনি এখন মানুষকে বোকা বানাচ্ছেন। মন্ত্রী হয়ে তিনি এখন মানুষকে বোকা বানাচ্ছেন। আচ্ছা, এখানে যদিও সেন্টেন্সটি আমি যেটা ভেবে লেখার চেষ্টা করেছিলাম সেটা হয়নি, এটা আগের নিয়মে চলে গেছে। দেখো মন্ত্রী হয়ে লিখে ফেলেছি আমি, মন্ত্রী হয়ে এখন তিনি মানুষকে বোকা বানাচ্ছেন, মানে হয়ে মানে আগের নিয়মে আইএনজি হয়ে গেছে। দেখো মূল ক্রিয়াটার সাথে হওয়া থেকে হয়ে গেছে, তাই একটু বুঝে নাও। এটা কিন্তু এই যে আমি টু দিচ্ছিলাম, এটা কিন্তু হচ্ছে না। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? মন্ত্রী হওয়া, তাহলে হওয়া ইংলিশ কি? বি মানে হওয়া, হয়ে তাহলে বিকামিং দিতে পারো, অথবা বিংও দেওয়া যায়। বিকামিং কি হয়েছে তিনি, বা বিং দিতে পারি এখানে, আমি ইচ্ছা করে এখানে বিংও দিতে পারি। কি হয়েছে? মিনিস্টার। তিনি মানুষকে বোকা বানাচ্ছেন। আচ্ছা, বোকা বানাচ্ছেন মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হি ইজ। আচ্ছা, বোকা বানানো ইংলিশ হচ্ছে বিফুল, হি ইজ বিফুলিং। ফুল মানে বোকা, তার আগে বি দিলে বোকা বানানো ক্রিয়া হয়। তাহলে আইএনজি, এটা ভার্ব, মানুষকে, তাহলে বিফুলিং পিপল, মানে এখানে মানুষ মানে একটা মানুষ নয়। এই এক্সাম্পলটা কিন্তু আগের নিয়মে চলে গেছে, কিন্তু এটা আমি লেখার সময় অতটা খেয়াল করিনি যে এটা এখন পড়ার সময় দেখতে পাচ্ছি যে মন্ত্রী হয়ে মানে হতে যেহেতু নেই, তারপরে এটা আগের ভার্ব, এই জন্য এটা আইএনজি দিতে হলো। মানে আমি এই দুটো সেন্টেন্স ভালো করে দেখো, যে এখানে আমরা তাহলে কি দেখলাম, যে সেন্টেন্সের এই দুটো থেকে পরিষ্কার সেন্টেন্সের পরে বাড়ানো যায়,
আবার এইটা বা এর আগেও কয়েকটা উদাহরণ দিয়েছি আমি, যে সেন্টেন্সের আগেও বাড়ানো যায়। তাহলে পরে বাড়ালেও আলাদা করে বলা যায়, আগে বাড়িয়েও আলাদা করে বলা যায়। আবার আগে বাড়িয়ে দিলাম, মাঝখানে সিম্পল সেন্টেন্স, আবার পরে বাড়িয়ে দিলাম, এটা তিনটে একসঙ্গেও সেন্টেন্স তৈরি করা যায়। ভালো করে আবার শোনো, যে মাঝখানে সিম্পল সেন্টেন্স, তার আগে দেবো, আগে দিয়ে কি করবো, আইএনজি দিয়ে সেন্টেন্স বাড়িয়ে দেবো, আবার পরে ভার্বের আগে টু দিয়ে সেন্টেন্সের শেষে বাড়িয়ে দেবো। অর্থাৎ দুদিকে বাড়িয়ে দেওয়া যায় মাঝখানে সিম্পল সেন্টেন্সটা রেখে, তাহলে সেই সেন্টেন্সটা একটা অন্যরকম একটা কোয়ালিটি পায়। দেখো তার দিয়ে একটা উদাহরণ দিচ্ছি আমি। স্টপ করো। এখানে দেখো, এখানে বিশেষ ধরনের একবার থার্ড টাইপ তিনটে স্টেপে আমি দেখালাম। প্রথম স্টেপটা ছিল মূল সেন্টেন্সের সিম্পল সেন্টেন্সের আগে বাড়িয়েছি, দ্বিতীয় স্টেপ ছিল মূল সেন্টেন্সের পরে বাড়িয়েছি, এবার থার্ড স্টেপে দেখাচ্ছি যে মূল সেন্টেন্সের আগেও বাড়বে এবং পরেও বাড়বে। অনুরূপ দুটো সেন্টেন্স এখানে আমি লিখেছি। দুটো সেন্টেন্স আগে ভালো করে বুঝে নাও বাংলায়। বিএ পাশ করে প্রীতম আইএএস পরীক্ষা দিতে দিল্লি যাচ্ছে। তাহলে বিএ পাশ করে, ভালো করে দেখো, এই যে পাশ করা, তার মানে এটা হচ্ছে আইএনজি পাবে। পাশ করে বলেছি, এ কারণে আইএনজি হবে এবং এটা শুরুতে হবে। আচ্ছা, প্রীতম আইএস পরীক্ষা দিতে দিল্লি যাচ্ছে। দিতে দেখো যে তয়কার আছে, তাহলে এটা লাস্টে যাবে। আর দিল্লি যাচ্ছে এটা মেন ক্রিয়া, এটা মাঝখানে থাকবে। প্রীতম দিল্লি যাচ্ছে, এটা মেন ক্রিয়া, এটা মাঝখানে থাকবে। এটাকে এবার ইংরেজি করছি, দেখো বুঝে নিলাম আমি যে কোনটা আগে কোনটা পরে যাবে, কোনটা মাঝখানে থাকবে। যেটা মেন ক্রিয়া, মেন ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়াটা কমপ্লিট হয়েছে, যাচ্ছে, মানে যেতে বা গিয়ে এরকম বলছে না, যাচ্ছে, যাচ্ছে মানে এটা কমপ্লিট ক্রিয়া, তাহলে এটা মাঝখানে আসবে। এবার করি, তাহলে বিএ পাশ করে, এইটা এই যে পাশ করাটা আগে লিখতে হবে। তাহলে আমি কি লিখতে পারি, যে সাকসিডিং অথবা পাসিং, সহজ করে লিখলে পাসিং হয়, পাসিং অথবা সাকসিডিং। বিএ সাকসিডিং বিএ মানে বিএ পাস করে। এবার তাহলে মেন সেন্টেন্সটা হবে, তারপরে এটা তো দিতে, পরীক্ষা দিতে তো পরে যাবে, তাহলে প্রীতম দিল্লি যাচ্ছে, এবার এটা বলবে। তাহলে বিএ পাস করে প্রীতম দিল্লি যাচ্ছে, তাহলে প্রীতম দিল্লি যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যাচ্ছে, তাহলে ইজ গোয়িং টু দিল্লি। তাহলে বিএ পাস করে প্রীতম দিল্লি যাচ্ছে, এটা করলেও একটা আগে সেই 1 নম্বর প্রসেসটা হতো কি করতে, পরীক্ষা দিতে। তাহলে পরীক্ষা দিতে, আইএস পরীক্ষা দিতে, তাহলে এবার এটা বসবে। তাহলে টু সিট, পরীক্ষা দিতে মানে পরীক্ষা বসতে, পরীক্ষা দেওয়াটাকে পরীক্ষা বসা বলা হয়। টু সিট ফর আইএএস, আইএএস এক্সাম দিতে পারো, আইএএস এক্সাম। দেখো সাজিয়ে নিয়েছি, এটা হচ্ছে তাহলে কি দাঁড়ালো, দেখো পাসিং বিএ, এটা আইএনজি পার্ট, পাসিং বিএ আইএনজি পার্ট। লাস্টে আরো একটা অসমাপ্ত ভাগ, এই যে টু সিট ফর আইএএস এক্সাম। আর মেন সেন্টেন্স কোনটা, ওই যে মাঝখানে পড়ে আছে, প্রীতম ইজ গোয়িং টু দিল্লি। তাহলে দেখো সেন্টেন্সের আগেও বেড়ে গেল, পরেও বেড়ে গেল, সিম্পল ব্যাপার। অথচ সেন্টেন্সের কোয়ালিটি 3 গুণ বেড়ে যাবে। পরেরটা দেখো, 18 বছর হওয়ায় কন্যাশ্রীর 25,000 টাকা তুলতে ব্যাংকে গিয়েছিল। এটা নামটা কিন্তু দিতে হবে, ধর একটা নাম দিয়ে দিই এখানটা, ধরে নাও এখানটা সে। তাহলে 18 বছর হওয়ায় সে কন্যাশ্রীর 25,000 টাকা তুলতে ব্যাংকে গিয়েছিল। তাহলে এই সেটা কিন্তু অবশ্যই মেয়ে, কারণ এই কন্যাশ্রীর টাকাটা একমাত্র মেয়েরাই পায়। তাহলে 18 বছর হওয়ায়, এই যে হওয়ায়, হওয়ায় বা হয়ে, এই যে প্রথম যে ক্রিয়াটা, বা হওয়ার জন্য যেটা বলবো, তাহলে আচ্ছা এটাকে দুভাবে করা যায়, আমি এখানে দিচ্ছি, দেখো দুটো অপশনই দিচ্ছি এখানে। হ্যাভিং কমপ্লিটেড অথবা অর দিয়ে being 18 years
বিং 18 ইয়ার্স মানে এখানে 18 ইয়ার্স ওল্ড। আচ্ছা এটা হ্যাভিং কমপ্লিটেড, এই বিং এইটি মানে হওয়া হওয়া ইংলিশ বি বা বিকামিংও দেওয়া যেত বি, এই বির সাথে আইএনজি করেছি বিং। এটাকে কেউ এখানে লিখতে পারতো হ্যাভিং বিন বা হ্যাভিং কমপ্লিটেড, এভাবেও লেখা যায়। এটা পারফেক্ট পার্টিসিপল, এভাবেও লেখা যায়। তাহলে বিং 18 ইয়ার্স। এবার তারপর কি হলো, সে কন্যাশ্রীর 25,000 টাকা তুলতে ব্যাংকে গিয়েছিল। তা তুলতেটা তো পরে একদম লাস্টে যাবে, তাহলে সে ব্যাংকে গিয়েছিল। তাহলে she went to bank, সে ব্যাংকে গিয়েছিল। এবার তুলতে, তাহলে তুলতে টু তোলা উইথড্র করা, তাহলে উইথড্র কত বাকি, উইথড্র রুপিস 25,000। তুমি লিখে নাও। তাই প্রথমে আমি হ্যাভিং কমপ্লিটেড 18 ইয়ার্স অথবা বিং 18 ইয়ার্স এটা করলেও হয়। বিং 18 ইয়ার্স মানে বি মানে হওয়া, হওয়ার সাথে আইএনজি যোগ হয়েছে। শি ওয়েন্ট টু ব্যাংক, সে ব্যাংকে গিয়েছিল। কেন, টু উইথড্র। আর টু এর পরে ভার্ব কিন্তু সবসময় প্রেজেন্ট ফর্ম। খেয়াল দেখো এখানে আমরা যেখানে যেখানে টু দিয়েছি, দেখো টু এর পরে সিট প্রেজেন্ট ফর্ম, কারণ এটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। এবং এখানেও দেখো এই যে টু এর পরে এখানেও কিন্তু উইথড্র মানে তোলা, এটাও কিন্তু প্রেজেন্ট ফর্ম। তাহলে তিনটে ধাপে দেখালাম যে সিম্পল সেন্টেন্স কতভাবে করা যায়। আরো ভালোভাবে জানতে হলে আমার এর আগের ক্লাসগুলো যদি দেখো, সেখানেও আমি এই ক্লাস এটা বুঝিয়েছি অনেক উদাহরণ দিয়ে, কিন্তু এগুলো প্র্যাকটিস করা দরকার। প্র্যাকটিস করলে এটা নিশ্চয়ই তোমার সেন্টেন্সের কোয়ালিটি এটা ডেভেলপ হবে, এবং যে তোমার সেন্টেন্সটা শুনবে বা যে তোমার সেন্টেন্সটা পড়বে সে কিন্তু ভাববে না এর ইংলিশের ফান্ডা আছে। কাজে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। যারা একটু বেশি মানে কৌতূহলী, আরো বেশি ভালো সুন্দর করতে চায়, তাদের জন্য এটা মানে ইট ইজ এ গুড ক্লাস ফর দিস টাইপ অফ স্পেশাল স্টুডেন্টস অ্যান্ড লার্নার্স। আমি সকলের কাছে বলবো যে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আশা করি কোনো ক্ষতি হয়নি। তো ক্ষতি যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।